কেমন আছেন? ইমতিয়াজ ভাই, এখনই ক্লাস করতেই হবে? অফিস থেকে বাসায় আসলেন তাই না নাকি? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তো আমি যেমনটা বলছিলাম যে আজকে আমরা লিজ ফাইন্যান্সিংটা মোটামুটি শেষ করে দিব। আমাদের লিজ ফাইন্যান্সিং নিয়ে আমরা অনেক দিন যাবত ক্লাস করে যাচ্ছি। তো আজকে আমরা তাহলে শেষ করি, হ্যাঁ? আজকের ক্লাসটা তেমন কিছু মানে নাই, কি বলবো, কঠিন কিছু নাই। জাস্ট ছোট 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 কয়েকটা এন্ট্রি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। এটা ছাড়া আর তেমন কিছুই না, ঠিক আছে? আমরা অবশ্য এই ক্লাসটা সকালে নিচ্ছিলাম, কিন্তু সকালে নিতে যে আমরা দেখলাম যে ওই সময় আমাদের ইলেকট্রিসিটি চলে গেছিল, যার জন্য আমরা সকালে ক্লাসটা নিতে পারিনি। তাই আবার এখন ক্লাসটা নিব বলে ভাবছি আমরা। একটা মিনিট, জাস্ট আমি একটা ম্যাথ ওপেন করছি যাতে আপনাদের বোঝাতে আমার জন্য সহজ হয়। এগুলো কোনো বোর্ড করছেন না, এগুলো সবই হচ্ছে আপনার ইসের ম্যাথ, মূল বই থেকে নেওয়া ম্যাথ। ওকে, এটা থাকলেই হবে। তো এই ম্যাথটা নিয়ে মোটামুটি আমরা সকালে আলোচনা করছিলাম, চলেন এখন আবার সুন্দর করে আলোচনা করি। আমাদের ম্যাথটাতে যে বিষয়টি বলছে যে একটা কোম্পানি, তাদের একটা কম্পিউটার দরকার, যে কম্পিউটারের মূল্য দেয়া আছে আমাদের 5 লাখ টাকা, যার মেনটেনেন্স খরচ দেয়া আছে 12,500 টাকা, এবং ডেপ্রিসিয়েশন স্টেট লাইন বেসিসে বের করতে হবে। এর ইউজফুল লাইফ 6 বছর, সেলভেজ ভ্যালু 50,000 টাকা। যদি এটা লোন নিতে চাই তাহলে 6 বছরের জন্য লোনে নিতে পারবে, যার কিস্তি প্রদান করতে হবে 1,28,568 টাকা দিয়ে। এই ক্লাসটি কিন্তু শুধুমাত্র পুরাতন স্টুডেন্টের জন্য। আচ্ছা, পিডিএফ এর 16 কোনটা আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু দেখতে হবে, তাহলে কনফার্ম হতে পারবো। তো আমি যেটা বলছিলাম, এই ক্লাসটা শুধুমাত্র পুরাতন স্টুডেন্টদের জন্য, নতুনদের জন্য না। নতুনরা পরশুদিন থেকে ক্লাস করবেন, মানে কালকে থেকে ক্লাস করবেন। তো আমাদের ম্যাথে হচ্ছে যে বিষয়টি বলা আছে, মেনটেনেন্স এক্সপেন্সেস টু বি ব্রন বাই দি লিসি, অর্থাৎ মেনটেনেন্স খরচ বহন করবে ইজারা গ্রহীতা। যিনি এই কম্পিউটারটি লিজে নিবে তিনি মেনটেনেন্স খরচটি বহন করবে, LESS। কিন্তু আমরা যখন অন্যান্য ম্যাথগুলো ক্যালকুলেশন করি, অন্যান্য ম্যাথ, সেখানে একটু দেখেন, সেখানে আমাদেরকে বলা হয় যে মেনটেনেন্স এক্সপেন্সেস টু ব্রোন বাই লিজার, অর্থাৎ যিনি লিজ প্রদান করবে তিনি মেনটেনেন্স খরচ বহন করবে। এই কথাটির মানে হলো যিনি লিজ দিবে তিনি মেনটেনেন্স কস্ট বহন করবে। তাহলে এই কথা যদি আমাদের ম্যাথে থাকে, তাহলে আমরা কি করি ম্যাথে? আমরা ম্যাথের শুরুতে প্রথমে মেনটেনেন্স কস্ট ক্যালকুলেশন করি, তারপরে আমাদের লিজ অপশনে এসে টোটাল টাকার সাথে মেনটেনেন্স কস্টটাকে বিয়োগ করি, এভাবে আমরা ক্যালকুলেশন করি। কিন্তু এখানে আমাদেরকে বলছে যে যিনি লিজ নিবে, যে ব্যক্তি লিজ নিবে সেই ব্যক্তি মেনটেনেন্স খরচটা বহন করবে। যেই ব্যক্তি লিজ নিবে সেই ব্যক্তি মেনটেনেন্স খরচটা বহন করবে। তাহলে যেই ব্যক্তি লিজ নিবে সেই ব্যক্তি যদি মেনটেনেন্স খরচটা বহন করে, তাহলে আমাদের ম্যাথের কি পরিবর্তনটা দেখেন। ম্যাথের পরিবর্তন হচ্ছে, এখানে মেনটেনেন্স কস্ট যেভাবে দেওয়া আছে সেম একইভাবে দিয়ে ম্যাথ ক্যালকুলেশন করব, শুধুমাত্র এইখানে এসে ম্যাথের পরিবর্তন হবে। যদি ম্যাথে লিজার কথাটি বলা থাকতো তাহলে মেনটেনেন্স খরচটাকে আমরা বিয়োগ করে তাই ম্যাথ করতাম। যেহেতু এখানে বলেছে যে যিনি লিজ নিবে তিনি মেনটেনেন্স খরচটা বহন করবে, তাই এখানে আমরা মেনটেনেন্স খরচটাকে যোগ করব, অর্থাৎ 12,500 মেনটেনেন্স খরচ দেওয়া ছিল, তাই সেটাকে যোগ করলাম। এই ছাড়া ম্যাথের আর কোনো পার্থক্য নেই। আমি আমার কথাটি আরেকবার রিপিট করছি। আমাদের ম্যাথে না, এই ম্যাথ আর নতুন করে করাবো না। আমাদের ম্যাথে যদি এইটা বলা থাকতো, আমাদের ম্যাথে যদি লিজার কথাটি বলা থাকতো যে যিনি লিজ দিবে সেই ব্যক্তি মেনটেনেন্স খরচ বহন করবে, মানে বিষয়টা এরকম, মনে করেন আপনি একটা প্রাইভেট কার ভাড়া নিয়েছেন, ঠিক আছে? একটা প্রাইভেট কার, সাধারণত আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসার জন্য আমাদের পরিবারের মানুষজন এদিক ওদিক যাওয়া আসার জন্য যাদের কার নাই তারা কার ভাড়া করি না, প্রাইভেট গাড়ি ভাড়া করি না আমরা।
তো মনে করেন আপনি একটা প্রাইভেট কার ভাড়া করেছেন, এখন ওই প্রাইভেট কারের যে তেল খরচ হবে সেই তেল খরচ কে দিবে? যে প্রাইভেট কারের মালিক, যে ড্রাইভার, সে তেল খরচ দিবে। আমরা তো শুধুমাত্র ভাড়ার টাকা দিব। মনে করেন আপনি আপনার বাসা থেকে কক্সবাজার যাচ্ছেন, একটা মাইক্রো ভাড়া করেছেন 10,000 টাকা দিয়ে। তো ওই যে মাইক্রোর তেল খরচ, সেই তেল খরচের টাকা কে দিবে? যে মাইক্রোর মালিক, সে তেল খরচের টাকা দিবে। তাহলে আপনি যদি 10,000 টাকায় মাইক্রো ভাড়া করে থাকেন, ওই মাইক্রোর তেল খরচ যদি 2,000 টাকা হয়, তাহলে মালিক হাতে পাচ্ছে কত? হাতে পাবে 8,000 টাকা। তাই আমরা ম্যাথ ক্যালকুলেশনের সময় কি করি, যে মালিকের যে টাকা দিব সেই টাকা থেকে মেনটেন্স খরচটাকে আমরা বাদ দিই। মালিকের যে টাকা দিব সেখান থেকে মেনটেন্স খরচটাকে বাদ দিই, দিলে মালিক অরিজিনাল টাকা পায়। কিন্তু ম্যাথে যদি আমাদেরকে বলে দেয় যে না, যিনি লিজ নিবেন সেই ইজারা গ্রহীতাই মেনটেনেন্স খরচটা বহন করবেন। অর্থাৎ আপনি একটা মাইক্রো নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছেন, ওই মাইক্রোর ভাড়া হচ্ছে 8,000 টাকা, আর 2,000 টাকা তেল খরচ আপনার বহন করা লাগবে, বা তেল খরচ যতটুকু হবে সম্পূর্ণটাই আপনাকে বহন করা লাগবে। তাহলে আমরা কি করব, আমরা মেনটেনেন্স খরচটাকে যোগ করব। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? হ্যাঁ, রাইট। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? একটু কমেন্ট করবেন। এই ক্লাসটা শুধুমাত্র পুরাতনদের জন্য, নতুনদের জন্য কিন্তু না। তাহলে এবার ম্যাথটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন। এই যে আপু, জাস্ট এইটা দেখেন, ম্যাথে যদি লিজার কথাটি উল্লেখ থাকে তাহলে মেনটেনেন্স খরচটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যখন লিজ অপশনের ম্যাথ ক্যালকুলেশন করব, সেই লিজ অপশনে আমাদের মেনটেনেন্স খরচটাকে বিয়োগ করতে হবে। আর যদি লিসি কথাটি বলা থাকে, ইজারা গ্রহীতা কথাটি বলা থাকে, তাহলে মেনটেনেন্স খরচটাকে যোগ করতে হবে। যেমন এই ম্যাথে বলেছিল যে ইজারা গ্রহীতা তিনি লিজের টাকা বহন করবে, তাই মেনটেনেন্স খরচটাকে আমরা যোগ আকারে দেখিয়েছি। এবার ম্যাথটার একটা স্ক্রিনশট নিন। প্রথমে হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করবেন, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ দিয়ে ডেপ্রিসিয়েশন 75,000 টাকা বের হবে। তারপরে আপনারা ডিসকাউন্ট রেট বের করবেন, ডিসকাউন্ট রেট 7% বের হবে। কি জন্য লিখছে আজকে ক্লাস হবে না? কেমন হলো? ক্লাস হচ্ছে তো, আবার একজন লিখছে ক্লাস হবে না। ওকে, এটা স্ক্রিনশট দিয়েছেন? জান্নাত, আর একবার বলবো। এই যে আপু, ম্যাথে যদি বলা থাকে যে লিজার কথাটি উল্লেখ থাকে তাহলে মেনটেনেন্স খরচটাকে বাদ দিবেন, যদি লিসি কথাটি উল্লেখ থাকে তাহলে মেনটেনেন্স খরচটাকে যোগ করবেন। জাস্ট এইটা, আর কোনো পার্থক্য নাই আপু। এটা একটা স্ক্রিনশট দেন। আর এটার একটা স্ক্রিনশট দেন। এবার চলেন পরবর্তী ম্যাথে কি বলছে দেখে আসি। পরবর্তী ম্যাথটাতে আমাদেরকে
বলছে যে একটা কোম্পানি তারা একটা কম্পিউটার পারচেস করতে চায়, যার সেটা যদি মানে কিনতে চায় তাহলে 14% সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারবে, ট্যাক্স রেট দেওয়া আছে 50%। কম্পিউটারের দাম হচ্ছে 5 লক্ষ টাকা, আর মেনটেন্যান্স খরচ দেওয়া আছে 12,500 টাকা, ইউজফুল লাইফ 6 বছর। এছাড়াও তাদেরকে বলা হয়েছে ডেপ্রিসিয়েশন স্টেট লাইন মেথডে বের করতে হবে, সেলভেজ ভ্যালু দেওয়া আছে 50,000 টাকা, পেমেন্ট করতে হবে 6 বছরে। লিজিং অফ কম্পিউটার, লিজ চার্জ টাকা 1 লাখ, তাহলে লিজের ভাড়া দিতে হবে 1 লাখ টাকা এক্সক্লুডিং মেনটেনেন্স কস্ট। তাহলে লিজের টাকা দিতে হবে 1 লক্ষ টাকা, পাশে একটু লিখে দিয়েছে এক্সক্লুডিং মেনটেনেন্স কস্ট। তারপরে বলছে মেনটেনেন্স এক্সপেন্সেস টু বি ব্রন বাই দি লিজার, অর্থাৎ যিনি লিজ দিবেন তিনি মেনটেনেন্স খরচটা বহন করবেন। এখনো 9টা 30 ক্লাসের বিষয়ে তো ঘোষণা দিইনি, ঘোষণা দিলে জানাবো। না, ইনস্টলমেন্ট বা অন্য কোনো কিছুর পূজার হয় কোনো পরিবর্তনই হবে না আপু। আচ্ছা, তো এই ম্যাথের তাহলে আমরা প্রথমে ডেপ্রিসিয়েশন বের করে নিব, ডিসকাউন্ট রেট বের করে নিব, এরপরে আমাদের বাইং অপশনে এসে মেনটেনেন্স কস্ট দেয়া আছে, যেহেতু আমরা যেভাবে বের করি প্রতিদিন একইভাবে মেনটেনেন্স কস্টের তথ্য লিখব, এসব জায়গায় কোনো পরিবর্তন নেই। লিজ অপশনে দেখেন, লিজ অপশনে এসে আমরা লিখেছি মেনটেনেন্স কস্ট উইল বি ব্রন বাই দ্য লিজার অ্যান্ড ইট ইজ নট ইনক্লুডেড ইন দি লিজ চার্জ। তাহলে নিট অ্যামাউন্ট অফ অ্যানুয়াল লিজ রেন্ট 1 লক্ষ টাকা। দেখেন অন্যান্য সময় আমরা কি করি, অন্যান্য সময় আমরা আমাদের ম্যাথে যে লিজের টাকা দেওয়া থাকে সেই লিজের টাকার সাথে মেনটেনেন্স কস্ট 12,500 টাকাকে বিয়োগ করি, তাই না? কিন্তু এখানে মেনটেনেন্স কস্টটা বিয়োগ করতেছি না আমরা, না করে সরাসরি যে লিজের ভাড়া টাকা দিয়েছিল 1 লক্ষ টাকা সেই টাকা দিয়ে আমরা ম্যাথ করেছি। আবার উপরে আবার লিখে দিয়েছি মেনটেনেন্স কস্ট উইল বি ব্রন বাই দি লিজার এন্ড ইট ইজ নট ইনক্লুডেড ইন দি লিজ চার্জ। মেনটেনেন্স খরচ ইজারা দাতা বহন করবে এবং তার ভাড়ার টাকার সাথে মেনটেনেন্স খরচটা ইনক্লুড করা নাই, অর্থাৎ মেনটেনেন্স খরচ আলাদাভাবেই দেখানো আছে। এই 1 লাখ টাকার মধ্যে মেনটেনেন্স খরচ দেয়া নেই। যদি আমাদের এই ম্যাথে এমনটা থাকতো, সে যদি সরাসরি বলে দিত এখানে যদি বলতো যে এখানে যদি টাকা 1 লাখ না দিয়ে সে যদি বলতো 1,12,500, আর এই কথাটি যদি না বলতো, তখন আমাদের ম্যাথ করার সময় এই 12,500 টাকা বাদ দিয়ে দেখানো লাগতো। তখন আমাদের ম্যাথ করানোর সময় 12,500 টাকা মেনটেনেন্স কস্ট বাদ দিয়ে দেখানো লাগতো। কিন্তু এখানে বলেছে লিজ চার্জ 1 লাখ টাকা এক্সক্লুডিং মেনটেনেন্স কস্ট, অর্থাৎ এই 1 লাখ টাকার ভিতরে মেনটেনেন্স খরচ এক্সক্লুড করা নাই। এই 1 লাখ টাকা শুধুমাত্র ভাড়ার টাকা, এর ভিতরে কোনো মেনটেনেন্স কস্ট দেয়া নাই। যেহেতু এই টাকার ভিতরে মেনটেনেন্স কস্টের টাকাটা দেয়া নাই, তাই আমাদেরকে আলাদা করে আর ক্যালকুলেশন করা লাগবে না, সরাসরি টাকা দেখাই দিলেই হয়ে যাবে। তো এটা কি বুঝতে পারলাম আমরা যে আমাদের এই খরচের টাকার ভিতরে মেনটেনেন্স খরচের টাকাটা দেয়া নেই। যেহেতু মেনটেনেন্স খরচের টাকাটা দেয়া নেই, তাহলে মেনটেনেন্স খরচটাকে আলাদা করে আর বাদ দেওয়া লাগবে না, সরাসরি ম্যাথ ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছি? একটু কমেন্ট করেন। তাহলে এখানে আমাদের বলেছে যে 1 লক্ষ টাকা যেটা দেওয়া আছে
এই টাকার ভিতরে মেনটেনেন্স কস্টের টাকা দেয়া নাই, সরাসরি এই 1 লক্ষ টাকা দিয়েই ম্যাথ ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাই আমরা সরাসরি 1 লক্ষ টাকা দিয়ে ম্যাথ ক্যালকুলেশন করেছি। আমরা দুইটা চ্যাপ্টার একসাথে কই আপু? এটাই তো করতেছি। হ্যাঁ বলেন বিধান ভাই, বিধান ভাই বলেন বলেন। তো এর আগে ডিভিডেন্ডের কথা বলছেন মিতু আপু? আচ্ছা, এবার পরের ম্যাথ 20 নম্বরে। 20 নম্বরে কি পার্থক্য দেখেন। 20 নম্বরে বলছে মিস্টার এক্স ফাইন্যান্স ম্যানেজার এবিসি লিমিটেড কোম্পানির, তারা ডিসাইড করতে চায় তারা একটা পারচেস করবে 20 লক্ষ টাকা দিয়ে নিউ কম্পিউটার অ্যান্ড ইকুইপমেন্ট উইথ এ 16% লং টার্ম ডেট। অর্থাৎ মিস্টার এক্স সে ফাইন্যান্স ম্যানেজার এবিসি লিমিটেডের, তাদের একটা কম্পিউটার দরকার যার দাম হচ্ছে 20 লক্ষ টাকা। যদি তারা নতুন কম্পিউটার পারচেস করতে চায় যার দাম 20 লক্ষ টাকা, এবং তারা যদি এটা কিনতে চায় তাহলে 16% সুদে তাদেরকে ঋণ নিতে হবে। এবং এই 16% সুদে যে তারা ঋণ নিবে, এবিসি লিমিটেড দি ফার্ম উড বি রিকোয়ার্ড টু পে 16% ইন্টারেস্ট অন ব্রড ফান্ড প্লাস অ্যান অ্যানুয়াল সিঙ্কিং ফান্ড পেমেন্ট অফ টাকা 2 লাখ। অর্থাৎ তাদেরকে অ্যানুয়াল সিঙ্কিং ফান্ড পেমেন্টে প্রতি কিস্তিতে 2 লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে। দি ইকুইপমেন্ট হ্যাজ অ্যান অ্যানুয়াল সিঙ্কিং ফান্ড পেমেন্টে তাদেরকে 2 লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে। আচ্ছা, তাদের প্রত্যাশিত এক্সপেক্টেড লাইফ অফ 10 ইয়ার্স, প্রত্যাশিত বছর হলো 10 বছর। সেলফেস ভ্যালু দেওয়া আছে আমাদের 4 লক্ষ টাকা। তারা স্টেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন বের করে থাকে। তাদের ট্যাক্স রেট দেওয়া আছে 50%। তারা যদি এটা লিজ নিতে চায় তাহলে লিজিং কোম্পানিকে 3,80,000 টাকা দিতে হবে প্রতি বছরে। সেক্ষেত্রে বিধান ভাই এটার উত্তর হলো যে 15 নম্বর ম্যাথে বলা ছিল যিনি ইজারা গ্রহীতা তিনি লিজের টাকা প্রদান করবে, এই জন্য আমরা কোনো জায়গায় লিজের টাকাটি নিয়ে আসিনি। ঠিক আছে, তো আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন। একটা হচ্ছে চাইলে লিজের টাকা কোনো জায়গায় নিয়ে আসবেন না, আর চাইলে লিজের টাকাটি 2 জায়গায় নিয়ে আসবেন। মানে দুইভাবেই সঠিক, 2 রকম ভাবেই করা যায়। কারণ যিনি লিজ নিবে তিনি যদি লিজের টাকা প্রদান করে তাহলে তার বাইং অপশনও দেখানো লাগছে না, আবার লিজ অপশনও দেখানো লাগছে না। তবে তবে সঠিক পরামর্শ হচ্ছে লিজের টাকাটা দেখানোই উত্তম, যেহেতু মেনটেন্যান্সের টাকাটা দেখানোটাই উত্তম। যেহেতু মেনটেনেন্স কস্ট বলে একটা মানে টাকার কথা ম্যাথে বলেইছে, তাই দেখানোটা উত্তম বলে আমার মনে হয় বিধান ভাই এবং রুহি আপু। না এগুলো পিডিএফেও আছে, এগুলো পিডিএফেও আছে। আর এই ম্যাথগুলো মূল বইয়ে খুঁজে পাবেন আপনারা, ব্যতিক্রমে খুঁজে পাবেন না। কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম, গ্রন্থ কুটিরের বইগুলোতে এই ম্যাথগুলো খুঁজে পাবেন আপনারা। তাহলে এই ম্যাথে সবকিছু আগের মতো আছে, শুধু এখানে বলেছে অ্যানুয়াল সিঙ্কিং ফান্ড পেমেন্ট অফ টাকা 2 লাখ। আমাদের কোনো ম্যাথে যদি এই কথাটি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের ম্যাথ ক্যালকুলেশনের যতটুকু পরিবর্তন হবে সেটা একটু দেখাই দিচ্ছি। যদি এই ম্যাথটা গুরুত্বপূর্ণ না, এটা বাদ দিতে পারেন, এটা আসবে বলে আমার মোটেও মনে হয় না। দেখেন পরিবর্তনটা এখানে। পরিবর্তনটা হচ্ছে আমরা ম্যাথে এগুলো একটু শেষের ম্যাথগুলো কঠিন, যদি খুব বেশি কষ্ট হয়ে যায় শেষেরগুলো বাদ দিতে পারেন। এই ম্যাথটা চাইলে বাদ রাখতে পারেন, এটা আসবে বলে আমার মনে হয় না। আচ্ছা, প্রথমে আমরা ইয়ার লিখবো 1 থেকে 10 বছর। ও মাই গড, 1 থেকে 10 বছর। লোন বিগিনিং লিখবো। এবার প্রিন্সিপাল পেমেন্ট, ওই যে ওইখানে আমাদেরকে বলেছিল না প্রতি বছর 2 লাখ টাকা করে প্রদান করতে হবে, তাই প্রিন্সিপাল পেমেন্টের ঘরটা আগে নিয়ে আসবো এখানে। এটাই শুধুমাত্র পরিবর্তন, আগে কিন্তু এমনটা করতাম না। প্রিন্সিপাল পেমেন্টের টাকাটা লিখলাম, এরপরে ইন্টারেস্ট, এরপরে ইনস্টলমেন্ট কিভাবে পাওয়া যায়? এই প্রিন্সিপাল পেমেন্ট আর ইন্টারেস্টকে যোগ করলে ইনস্টলমেন্ট পাওয়া যায়। অর্থাৎ এই যে 3 আর 4 নম্বর ঘরকে, এখানে কিন্তু আপনাকে আলাদা করে ইনস্টলমেন্ট আর বের করা লাগেনি। আমরা অন্যান্য ম্যাথে ইনস্টলমেন্ট বের করতাম, কিন্তু এখানে ইনস্টলমেন্ট বের করা লাগবে না। এখানে প্রিন্সিপাল পেমেন্ট আর ইন্টারেস্ট তো এই ঘরের উপরে কাটতে হয়, অর্থাৎ 2 নম্বর ঘরের উপরে 16%। এই প্রিন্সিপাল পেমেন্ট
আর ইন্টারেস্ট এটাকে যোগ করলে ইনস্টলমেন্ট পাওয়া যায়। এরপরে এইদিকে আর কোনো সমস্যা নেই, এদিকে অন্যান্য সময় যা করেছি তাই। কিন্তু আমি যদি আর একটা ম্যাথ দেখাই একটু আপনাকে, অন্য একটা ম্যাথ দেখাই চলেন। ধরেন এখানে একটা ম্যাথ দেখেন, এই ম্যাথগুলোতে আমরা কি করেছি, আমরা প্রথমে ইনস্টলমেন্ট বের করে নিয়েছি 16,667 টাকা। প্রথমে লোন বিগিনিং, তারপরে ইনস্টলমেন্ট, তারপরে ইন্টারেস্ট, তারপরে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট কিন্তু শেষে, প্রথমে ইনস্টলমেন্ট বের করে নিয়েছি, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল পেমেন্ট। হ্যাঁ, বেলুন পেমেন্ট মেথড, রাইট। আমরা ইমতিয়াজ ভাই সব সময়ের জন্য ইনস্টলমেন্ট বের করব, সব সময় ইনস্টলমেন্ট বের করব, শুধুমাত্র এই একটা ক্ষেত্রে বের করব না। ম্যাথে যদি এই ম্যাথটার মতো যদি হয়, যেখানে আমাদেরকে বলেছে সিঙ্কিং ফান্ড পেমেন্টে টাকা পরিশোধ করতে হবে, তাহলে শুধুমাত্র আমাদেরকে ইনস্টলমেন্টটা বের করা লাগবে না। হ্যাঁ, বেলুন পেমেন্ট মেথডের মতো, রাইট। এটা হচ্ছে বেলুন পেমেন্ট মেথডের মতো। তাহলে বেলুন পেমেন্ট মেথডের মতো এই ম্যাথটাতে আমাদের ইন্টারেস্ট বের করা লাগবে না, আমরা প্রিন্সিপাল পেমেন্টের ঘর কাটবো, তারপরে ইন্টারেস্ট। এইটা আর এইটাকে যোগ করলে এটা পাওয়া যায়, এইটা আর এটা যোগ করলে এটা পাওয়া যায়, এটা যোগ করলে এটা পাওয়া যায়। না, এটা তো অনেক বড় ম্যাথ, জাস্ট আপনাদের শেখানোর জন্য। পরীক্ষায় আসলে তো আর এত বড় আসবে না, পরীক্ষায় হয়তো 5টা বছর বা 4টা বছরের এন্ট্রি দিবে, এত বড় আসবে না। আর কোনো পরিবর্তন নাই ম্যাথে, আর সবকিছু সেম সেম। একটা করেন, একটা স্ক্রিনশট দেন, দিয়ে হচ্ছে করে দেন। না, এখানে তো মেনটেনেন্স কস্টের কথা নেই, আছে এই ম্যাথে তো মেনটেনেন্স নিয়ে মনে হয় কোনো আলোচনা নেই। না, এখানে কোনো মেনটেনেন্স কস্ট নেই আপু, এখানে কোনো এমসির টাকা নেই। সো বাইং অপশন, লিজ অপশন, মেনটেনেন্স কস্ট নিয়ে কোনো ঝামেলা নেই, এখানে শুধুমাত্র এই একটাই দেখানোর বিষয়। এই অধ্যায়টা তাহলে আমরা মোটামুটি শেষ করলাম। আমরা কালকে থেকে কি রিভিশন শুরু করব, নাকি আমরা এই অধ্যায়ের উপর একটা এক্সাম নিব? আমরা কালকে থেকে রিভিশন শুরু করি, পরবর্তীতে এক্সাম নিবানে। হ্যাঁ, ইনস্টলমেন্ট দেওয়া ছিল, এই জন্য বের করতে হয়নি। শোনেন, গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে স্যার লিসি বললে বাইং অপশনে এমসিকে আসবে। হ্যাঁ, এখন এইটার দুইটা বিষয় আছে ফেরদৌসি। যদি লিসি কথাটি উল্লেখ থাকে তাহলে আপনি বাইং অপশনে মেনটেনেন্স নিয়ে আসতে পারেন, যদি বাইং অপশনে নিয়ে আসেন তাহলে লিজ অপশনেও নিয়ে আসতে হবে, দুই জায়গায় নিয়ে আসতে হবে। আবার এই ম্যাথটা আর একটা কাজ করা যায়, কোনো জায়গায় নিয়ে আসবেন না, কোনো জায়গায় নিয়ে আসবেন না, তাও হয়। কমেন্ট সামনে আসেনি তো ইলমা আপু, আবার বলেন। মানে আমি তো ম্যাথ শেখাতে শেখাতে হয়তো কমেন্ট করেছেন, সামনে থেকে অ্যাভয়েড মানে চলে গেছে আপু, আবার কমেন্ট করেন, সমস্যা নেই। ওকে, শোনেন, আমি এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আজকে কয় তারিখ? আজকে তারিখটা একটু দেখি, 11 তারিখ। হ্যাঁ, সেলফেস ভ্যালু আছে, তাই এই যে সেলফেস ভ্যালুর জন্য আমরা ম্যাথ ক্যালকুলেশন করেছি। আচ্ছা, 19 নম্বরটা স্ক্রিনশট দিবেন। 19 নম্বর মানে কোনটার জন্য? এটা তো 20 নম্বর, এটা হচ্ছে 19, এটা একটা স্ক্রিনশট দেন। আচ্ছা, 19 প্রথম থেকে যাচ্ছি, এই যে 19 ম্যাথ এখান থেকে শুরু। ফাইনাল ইয়ারের এক্সাম এখনো ধরেন 3.5 মাস 4 মাস। একটা স্ক্রিনশট দেন, এখানে একটা স্ক্রিনশট দেন। আর এটার একটা স্ক্রিনশট দেন। শুনেন, আমরা একটা কাজ করি, সেটা হলো যে বাসার সামনে মাহফিল। আচ্ছা, আমাদের আজকে 11 তারিখ,
তো 11 তারিখ থেকে এই মাস যাচ্ছে কত, 31 না 30-এ? রনি ভাইয়া এই মাস কতই যাবে? ও এটা তো ফেব্রুয়ারি। 28। হাই হাই, 2 দিন লস। আমি তো ভাবছি মাস 30-এর 2টা দিন। যাই হোক, আমার তো মনেই নেই ফেব্রুয়ারি। আচ্ছা, তো যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এই 11 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন রাত 8:30-এ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের রিভিশন ক্লাস রাখতে চাচ্ছি। এখন এই রিভিশন ক্লাসে আপনারা যারা 4th ইয়ার আছেন তারা অংশগ্রহণ করতে পারবেন, আর যারা 3rd ইয়ার আছেন তারা তো অংশগ্রহণ করবেনই। 3rd ইয়ারে ফিনান্স, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। আর 4th ইয়ার যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছেন তারা এই কতদিন হচ্ছে, বেশি তো না, 8 দিন, আর এইদিকে হচ্ছে 9 দিন, 17 দিন। এই 17 দিন আপনারা চাইলে এদের সাথে রিভিশন ক্লাস করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি রিভিশন ক্লাস, তবে আমি অনুরোধ করবো রিভিশন ক্লাস করার জন্য, কারণ রিভিশন ক্লাস করলে আপনার বইটা একবার শেষ হয়ে যাবে, এটা হচ্ছে ভালো দিক। আর যদি মনে করেন যে এই 17 দিন আপনি রিভিশন ক্লাস করবেন না, তাহলে এই 17 দিন আপনি একটু রেকর্ডেড ক্লাসগুলো দেখতে থাকতে পারেন। তবে আমার অনুরোধ থাকবে আপনি অবশ্যই রিভিশন ক্লাসে অংশগ্রহণ করবেন, কারণ রিভিশন ক্লাসে অংশগ্রহণ করলে আপনার বইটা এই 17 দিনে একবার শেষ হয়ে যাবে। আর এই সময়টাতে অর্থাৎ এই মাসটাতে আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ক্লাসটা রাখবো হচ্ছে রাত 9:30-এ, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি, মানে আজকের দিনে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30-এ আমরা ইনভেস্টমেন্টের ক্লাসটা নেব। আর এই সময়টাতে আমরা রিভিশন ক্লাস নেব। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, রমজান মাসে আমরা করব, আমরা হচ্ছে রমজান মাসের শুরুর দিকটাই ক্লাস অফ রাখবো। ওকে, তো 4th ইয়ার যারা আছেন আমি অনুরোধ করব আপনারা 3rd ইয়ারের সাথে রিভিশন শুরু করতে পারেন, কারণ আমরা একদম প্রথম অধ্যায় থেকে, যেহেতু প্রথম অধ্যায় না, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। তো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে, 3rd ইয়ারের জন্য তো ভালো হবেই। এরপরে যদি রিভিশনে বুঝতে কোনো অসুবিধা হয় বা সমস্যা ফেস করেন, সেক্ষেত্রেও চিন্তার কারণ নেই, আমি তো ঈদের পরে আপনাদেরকে আবারও শেখাবো, তো তখন আপনারা আবারও শিখতে পারবেন। ঠিক আছে, ওকে, আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ কালকে রাত 8:30 ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।